কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। কেমন লাগলো জানাবেন। আজ এখানে শনিবার, ছুটির দিন। সকাল সকাল তাই বাগানে চলে এসেছি। বেশ কিছু কাজ ছিল যেগুলোকে আজকে করব বলে রেখে দিয়েছিলাম। এই যে যেমন এই পিওনি গাছটাকে দেখছেন, এটাকে ভালো শক্ত কিছু দিয়ে একটা সাপোর্ট দেওয়া খুবই প্রয়োজন ছিল। এই গাছটা আবার গোলাপ গাছের মতো, এর স্টেমগুলো এত শক্ত হয় না, আর খুব ঘন পাপড়ি হওয়ায় গাছগুলো ফুলের ভারে একেবারে নুয়ে পড়ছে। এই যে দেখছেন, কিছু ফুলের ডাঁটা একদম ভেঙেই গিয়েছে। আমি চেষ্টা করেছিলাম কিছু লাঠি কাঠি দিয়ে এটিকে সাপোর্ট দেবার জন্য, কিন্তু তেমন একটা কাজ হয়নি। তো এই যে দেখছেন মেটাল টমেটো কেস, এর কয়েক রকমের কিনে এনেছিলাম আমার টমেটো গাছগুলোকে সাপোর্ট দেবার জন্য। তো এই রিং টাইপের যে কেসটা ছিল সেইটা দিয়ে ভাবলাম এই পিওনি গাছটাকেই আগে সাপোর্ট দেই, কারণ এই ফুলগুলো ফোটার পরে খুব বেশি দিন বাঁচে না। এই ধরুন 7 থেকে 10 দিনের পরেই সব ঝরে যাবে। তারপর না হয় এই কেজটাকে অন্য কোনো টমেটো গাছে ব্যবহার করা যাবে। আর এই যে দেখেন, আমি বাগানে কাজ করছি, আর এই যে কটন টেইল প্রজাতির খরগোশটি বাগানে একটা বাসা তৈরি করছে। তবে এই দেশে এই ধরনের দৃশ্য একেবারেই স্বাভাবিক এবং সাধারণ একটি ঘটনা। তবে ব্যাপারটা খুব স্বাভাবিক হলেও আমরা বিষয়টাকে খুবই এনজয় করছি। যদিও প্রথম দিকে ও আমার গোলাপ গাছ আর বেগুন গাছের কচি পাতাগুলো খেয়ে গিয়েছে। তবে জানেন, অনেক দিন হলো দেখছি তরকারি আর কোনো গাছপালাও খাচ্ছে না, ওই ঘাস পাতায় খেয়ে যাচ্ছে। বেশ অনেক দিন হলোই দেখছি সকালে আর বিকালে দিনে 2 বেলা রুটিন করে সে আমাদের ব্যাকইয়ার্ডে আসা যাওয়া করছে আর এই যে বাসা বানাচ্ছে। দেখে মনে হচ্ছে ও আমাদের মিকি আর মিনির মতো পোষা হয়ে গেছে। অনেক দিন থেকেই যেহেতু ওকে দেখছি, তাই মিকি আর মিনির সাথে ওরও নাম মিলিয়ে রেখেছি টুনি। আসলে আপনারা হয়তো অনেকেই জানেন, এরকম দেশে এই কটন টেইল খরগোশেরা বসন্ত বা গ্রীষ্মের শুরুতে এরকম বিভিন্ন ঘাসে ঢাকা জায়গা অথবা খোলা লন যদি হয়, এরকম জায়গায় খুবই ছোট ছোট গর্ত করে এরকম বাসা তৈরি করে, আর এটাকে বলে ফর্ম। খুব মজার ব্যাপার হচ্ছে, খরগোশটি যে এখানে বাসা তৈরি করছে বা ফর্ম করছে, তার কারণ হচ্ছে সে খুব শীঘ্রই বাচ্চা জন্ম দেবে। তাই সে মুখে করে নরম ঘাস আর তার শরীরের লোম দিয়ে নরম তুলতুলে একটা বাসা তৈরি করছে তার ছোট্ট ছোট্ট কিডসদের জন্য। চলুন টুনিকে আর বিরক্ত না করে বাগানের অন্য ফুলগুলোকে আপনাদের দেখাই। এই যে এটা হচ্ছে ডার্ক পিঙ্ক পিওনিস। আমাদের দেশে আমরা যেমন গোলাপ ফুলটাকে বেশি ব্যবহার করে থাকি বিভিন্ন অনুষ্ঠানে, এই দেশে তেমন এই পিওনিসটাকে বেশি ব্যবহার করে থাকে। ওই যে এপিসোডটির শুরুতে বলেছিলাম আজকের দিনের জন্য কয়েকটা কাজ রেখে দিয়েছি, এই শাক তোলাটা ছিল তার মধ্যে আর একটা কাজ। আপনাদের হয়তো মনে আছে, আমি আগে কোনো একটা এপিসোডে বলেছিলাম যে বাগানে আমি বেশ কিছু বিভিন্ন রকমের শাক লাগিয়েছিলাম। তো আমি যে কম্পোস্টটা ইউজ করেছিলাম সেটার ভিতরে বিভিন্ন কাঠের টুকরো থাকায় বীজগুলো ঠিকমতো বেড়ে উঠতে পারেনি। তো আমার এখানে একজন গাছপ্রেমী বান্ধবী আছে, তো উনি বললেন এই শাকগুলোকে উঠিয়ে খেয়ে নিয়ে আবার নতুন করে বীজ লাগাতে এবং মাটিগুলোকে প্রপারলি রেডি করতে। তাই আজকে আমি সব শাকগুলোকে উঠিয়ে নিচ্ছি, যাতে নতুন করে আবার কিছু শাকের বীজ ছড়িয়ে দিতে পারি। এই যে আমার সেই শৈলা পাতার গাছ, আর আমার অনেক পছন্দের বৈতার শাক। জানেন, এই বৈতার শাকের কোনো বীজ আমি কিন্তু লাগাইনি। আমি স্টোর থেকে যে সার মাটিগুলো কিনে এনেছিলাম বাগানে দেবার জন্য, এটা সেই সার মাটি থেকেই নিজে নিজেই জন্মেছে। আমি কিন্তু খুব করে যাচ্ছিলাম আমাদের বাগানে যেন বৈতার শাক জন্মায়, কারণ এই সময়
আমেরিকায় রাস্তার ধারে, পার্কে, বিভিন্ন জায়গায় এই বৈতার শাক দেখা যায়। তো আমার শাক তোলা প্রায় শেষের দিকে। এই যে দেখেন কতগুলো শাক তুলেছি বাগান থেকে। এখন শাকগুলোকে বেছে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে প্রায় 5 থেকে 7 রকমের শাক আছে, যেমন লাল শাক, ডাঁটা শাক, বৈতার শাক, মূলা, তারপরে ধনেপাতা, শৈলা পাতা, টক পাতা, চিরাকুটুম। আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, তাই জমি থেকে শাক তোলা আমার কাছে একটা অন্যরকম অভিজ্ঞতা এবং আনন্দের বিষয়। আর সেই শাক তোলার পরে এরকম শিলপাটায় রসুন থেতো করে শুকনা ঝাল দিয়ে সেই শাক ভাজি, এখনও সেই স্বাদ আমার জিভে লেগে আছে। চলুন আজকে আমিও একটু চেষ্টা করে দেখি সেই তখনকার সময়ের মতো শাকগুলোকে ভাজি করতে পারি কিনা। তবে আমি জানি, আমি পেঁয়াজ রসুন যতই পরিমাণে বেশি দিয়ে রান্না করি না কেন, মাটির চুলায় রান্না করা তরি তরকারি শাকসবজির যে স্বাদ বা গন্ধ, সেটা আমি আমার রান্নায় কোনোভাবেই আনতে পারবো না। আজকে দুপুরে খাবারের জন্য রান্না করব এই যে জমি থেকে তোলা শাকের ভাজি, আলু, পটল, ডাঁটা আর জমি থেকে তোলা ছোট ছোট কয়েকটা মূলা দিয়ে ইলিশের ঝোল। সাথে আরও থাকছে টমেটো দিয়ে মসুরির ডাল আর তিল ভর্তা। এখানে আমি সবজিগুলোকে ইলিশের তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। পাশে শাকগুলোকে পেঁয়াজ রসুন মরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছেন আর একটা চুলায়, ওটাতে আমি রসুন পেঁয়াজ হলুদ লবণ দিয়ে মসুরির ডালটা একটু সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু আমি টমেটো ডাল রান্না করব, তাই টমেটোগুলো ডালের ভিতরে দিয়ে দিলাম। ও আচ্ছা, আমি তখন ভুল বলেছিলাম। আমি ডালে এখন হলুদ দিয়ে দিলাম। আমি সাধারণত ডালটা যখন ফুটে যায় এবং পানি দিয়ে দিই, তখন আমি ডালে হলুদ দিই। এই সাইডে আমি শাকটা ভাজার জন্য তেলের মধ্যে রসুন দিয়ে দিয়েছি, পাটায় থেতো করা, এবং শুকনা ঝাল দিয়ে দিয়েছি। এদিকে ইলিশের ঝোল তরকারি রান্না করার জন্য আমি তেলটা যখন বেশ গরম হয়ে এসেছে, তখন দিয়ে দিলাম বেশ কিছু জিরা। শাকভাজি রসুনটা যখন একদম গোল্ডেন কালারের হয়ে এলো, তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ, এবং একই সাথে আমি তরকারির জন্য পেঁয়াজ এবং হলুদ দিয়ে দিলাম। এখন দুটোতেই কিছু মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছ তরকারি মশলাটা যখন একটু ভাজা হয়ে এলো, তখন আমি একটু গরম পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। সাথে আমি ডালেও একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এদিকে রসুন পেঁয়াজ ভাজির মধ্যে আমি সিদ্ধ করা শাকটা দিয়ে দিলাম। এখন আমি ইলিশের ঝোল তরকারিতে কিছু রসুন বাটা দিয়ে দিলাম। আসলে ইলিশের তরকারিতে সাধারণত রসুন বাটা ব্যবহার করা হয় না তেমন, তবে যেহেতু আমি সবজি দিয়ে রান্না করব, তাই এখানে আমি রসুন বাটাটা ব্যবহার করছি। এরপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। তারপর মশলাটাকে ভালোভাবে ভেজে নিলাম। মশলাটা খুব ভালোভাবে কষানোর পরে আমি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। এখন সবজিগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে অল্প পানি দিয়ে ঢেকে রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সবজিগুলো একদম সিদ্ধ হয়ে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ, কারণ আমি সবজিগুলো ভাজার সময় তখনও কিছু লবণ দিয়েছিলাম। এখন আমি ঝোলের জন্য দিয়ে দিলাম গরম পানি। আমি যেহেতু প্ল্যান করেছিলাম আজকে তিল ভর্তা করব, তাই এদিকে আমি তিলটা একটু ভেজে নিচ্ছি। তরকারির ঝোলটা যখন ফুটে অনেকটা কমে এসেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছগুলোকে। কারণ ভেজে রাখা মাছগুলোকে ঝোলের ভিতরে দেবার পরে আমি আর বেশিক্ষণ এটাকে রান্না করব না। আমি এদিকে কিছু সর্ষের টেলে নিয়ে হালকা পাউডার মতো করে নিচ্ছি।
তারপর এই পাউডারটাকে আমি মিক্সড করে দিলাম পেঁয়াজ, রসুন আর মরিচের সাথে। এটাকে কিছুটা সময় ভেজে নিয়ে আমি টমেটো ডালটাকে এটা দিয়ে ফোড়ন দেব। এই যে হয়ে গেল আমার সর্ষে ফোড়ন দিয়ে টমেটো ডাল। বাংলাদেশে তো এখন প্রচণ্ড গরম চলছে, অনেকেই হয়তো বিভিন্ন রকমের টক ডাল রান্না করছেন। কমেন্ট করে জানাবেন কারা কারা আমার মতো টক ডাল খেতে পছন্দ করেন। আমার রান্না প্রায় শেষের দিকে। আমি এখন তিল ভর্তাটা করে নেব। এর জন্য আমি তিলের তেল দিয়ে দিলাম এবং এই তেলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল ভেজে নিচ্ছি। যেহেতু আমি খোসা সহ তিল কিনেছিলাম, তাই আমি চেষ্টা করছি খোসাটাকে কিছুটা হলেও ছাড়ানোর জন্য, যদি এটা খুবই কষ্টসাধ্য একটা কাজ আমার জন্য। তাই যতটা সম্ভব তিলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এই যে শিলপাটায় বেটে নিচ্ছি। আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেও পারতাম, কিন্তু শিলপাটায় বাটা ভর্তার যে স্বাদ, সেটা তো আর ব্লেন্ডারে ব্লেন্ড করলে আসতো না, তাই না? আমি চেষ্টা করি কিছু কিছু ভর্তাকে শিলপাটায় বেটেই ভর্তা করতে, যেমন তিল ভর্তা, শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা। এটার অবশ্য একটাই কারণ আছে, কারণ ভর্তা করার পরে শিলপাটার উপরে গরম ভাত দিয়ে মাখিয়ে খাওয়া। এটাকে কি মিস করা যায় বলেন? কেউ যদি এভাবে না খেয়ে থাকেন, খেয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন লাগলো। এই যে আজকে আমাদের দুপুরের খাবারের আইটেমসগুলো। রান্নাবান্না শেষ করে দেখতে এলাম মিকি আর মিনি কী করছে। মিনি খেলে যাচ্ছে আর মিকি সব সময়ের মতো মিনির খেলা দেখে যাচ্ছে। আজকের এপিসোডটি এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।